ক্লাস শুরু করলাম। আমার স্ক্রিন কি দেখা যায়? আমার স্ক্রিন দেখা যায়? আমার স্ক্রিন কি দেখা যায় নাকি? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা অনেক দূর আগায় গেছি। ঠিক আছে? আমাদের অনেক কিছুই এখন অনেক আয়ত্তে এসে পড়ছে। বাট কিছু, কিছু জিনিস আমরা হ্যান্ডেল করতে যাইয়া আমি কয়েকটা ওয়েবসাইট দেখছি যারা কাজ করছে। তো ওয়েবসাইট গুলোর মধ্যে দেখা গেছে কি মার্জিন, প্যাডিং এগুলা নিয়ে একটু ইস্যু আছে সবার মধ্যে। ঠিক আছে? আবার কোথায় আমরা সেকশন ইনার সেকশনের বিষয়টা অনেকটা সলভ হইছে। তো সেজন্য আর ওইটা নিয়ে আর আলোচনা করলাম না। তো মোটামুটি আমাদের মার্জিন প্যাডিং নিয়ে আমাদের একটু ঝামেলা হইছে। ঠিক আছে? তো আমরা আজকে একটু মার্জিন আর প্যাডিং এর বিষয়টা একটু বুঝবো। ঠিক আছে? মার্জিন আর প্যাডিং।
আমরা এই ইনার সেকশনটাকে খেয়াল রাখবো। ঠিক আছে? এই ইনার সেকশনটা আমাদের কাজ। ঠিক আছে? এই ইনার সেকশনের মধ্যে আমরা মার্জিন এবং প্যাডিং এপ্লাই করব। ঠিক আছে? দেখবো আমরা কখন কি ঘটতেছে। তো ১ম এ আমরা এই ইনার সেকশনটা সিলেক্ট করলাম। ইনার সেকশনের ভিতরে আ আমরা লেফট আর রাইট এ আ ক কখনোই মার্জিন দিতে পারবো না ইনার সেকশনে। তবে অন্যান্য কনটেন্ট এর ক্ষেত্রে দেওয়া যায়। তো আমরা দিলাম এইখানে ধরেন ৫০, এখানে দিলাম ৫০। তো আমরা যদি দেখি আমাদের কি ঘটনা ঘটলো, এইদিকে ৫০, এদিকে ৫০ গ্যাপ হইল। ঠিক আছে? কিন্তু এই সবুজ জায়গাটা কিন্তু সরল না। সরল কি? বাড়লো কি? কালা অংশটা। সবুজ অংশটা সরল না। তাহলে আমি যদি সবুজ অংশটা সরাইতে চাই, আমি এইখানে আচ্ছা এটার ভিতরে আরেকটা আমি ইন্টারসেকশন দিয়ে দেই। তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টা। আমার উপরের কালো অংশ, নিচের কালো অংশ কিন্তু বাড়ছে। কিন্তু আমার সবুজ অংশটা কিন্তু বাড়ে নাই। এখন যদি আমি দেখাই যে এখন যদি আমি এই ইনার সেকশনটায় সামনের ইনার সেকশনটা দিছি যাতে বুঝতে সুবিধা হয়। এখন যদি আমি এখানে ৫০ পিক্সেল প্যাডিং দেই, তাহলে দেখেন তাহলে কিন্তু এখন আমার কিন্তু সবুজ অংশটা বাড়ছে। ঠিক আছে? তার মানে মার্জিন যদি দেই, তাহলে এইটা আমার কাজ করবে কি? ইনার সেকশনের বাইরে বা যেই কনটেন্ট দেব সেই কনটেন্টের বাইরে। আর যদি আমি প্যাডিং দেই সেটা কাজ করবে কোথায়? ভিতরে। ঠিক আছে? এখন আসেন আমরা প্যাডিং, মার্জিন কিভাবে দেব বা কেন দেব? যেমন আমি যে প্রজেক্টটা এখন কাজ করতেছি, এই যে দেখেন, এইটা থেকে এটা কিন্তু একটু গ্যাপ আছে। দেখছেন? এখানে হালকা পরিমাণ কিন্তু খালি জায়গা আছে। এটা একদম সমান, সমান আসছে দেখেন। তাও কিন্তু এই ইমেজ থেকে এই ইমেজ কিন্তু একটু দূরে। তো এইখানে আমরা কি ইউজ করছি? এইখানে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে এই সেকশনেও প্যাডিং দিছি, এই সেকশনেও প্যাডিং দিছি। মানে ২ টা সেকশনের মধ্যে হোয়াইট স্পেস ক্রিয়েট করার জন্য আমরা কি করছি? ২ টার মধ্যেই প্যাডিং দিছি। একটার মধ্যেও প্যাডিং দিয়ে করতে পারি। কিন্তু ২ টার মধ্যে প্যাডিং দেওয়াই ভালো। তো এইভাবে আমরা প্যাডিং আর মার্জিনের ব্যবহারটা করব। তো আরেকটা বিষয় হলো গিয়া মার্জিন ব্যবহার করলে আমাদের একটা জিনিস আছে মোবাইল রেসপন্সিভনেস। তো আমি যদি মার্জিন ব্যবহার করি, আচ্ছা টপে দিতে চাইতেছি না। লেফট রাইটে তো দেওয়া যাবে না। ইন্টারসেকশন দিয়ে এটা হবে না, সরি। আমি একটা কন্টেন্ট নেই। একটা কন্টেন্ট নিয়া এইটারে আমি লেফট রাইটে যদি মার্জিন দিয়ে দেই, আমার এইখানে ঠিক আছে। বাট আমি যখন এটাকে মোবাইল বানায় ফেলবো, আচ্ছা এটাকে আপাতত মুছে দেই। এটা আপাতত থাক। আগে আমরা দেখি মোবাইলে কিরকম দেখায়। তো আমরা এটারে ইন্সপেক্ট, আমাদের এই হচ্ছে মোবাইল। দেখেন এইখানে কিন্তু কিছু নাই। আমার স্ক্রল করার জন্য কিছু কিন্তু নাই। দেখছেন? এইখানে খেয়াল করেন। এইখানে আমার কোনো কিছুই নাই। ঠিক আছে? স্ক্রল করার জন্য। যখন আমি এইটার মার্জিন ধরেন ৬০০ করে দিলাম, এটা কিন্তু আমার দেখাইতেছে না। দেখাইতেছে? কিন্তু দেখেন এইখানে কিন্তু টানা যায়। বুঝতে পারছেন? এই যে দেখেন এই যে নিচে একটা কিছু আসছে। আর এই ৬০০ ছাড়া যদি দেই আমরা, তাইলে এইটাকে আর টানা যায় না। ঠিক আছে? এটাকে আর টানা যাইতেছে না। তো
আমরা যখন মার্জিন ইউজ করব, তখন অবশ্যই খেয়াল রাখবো। মার্জিন ইউজ করার সময় অবশ্যই খেয়াল রাখবো যাতে আমাদের কি না হয়, মার্জিনের কারণে রেসপন্সিভে অসুবিধা না হয়। এই জিনিসটার প্রতি বিশেষভাবে আমরা খেয়াল রাখবো। ঠিক আছে? মার্জিন দিলে যাতে আমার প্যাডিং এর মানে রেসপন্সিভনেস নিয়ে কোনো ইস্যু না হয়, সেই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো মার্জিন ব্যবহার করার সময়। এটা প্রত্যেকেই মনে রাখবেন। যখনই মার্জিন ব্যবহার করবেন, এই জিনিসটা মাথায় রাখবেন যে আমি মার্জিন ব্যবহার করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি তো আমি মোবাইল ভার্সনে গেলে এটাকে আ স্ক্রল আসে কিনা। দেখেন এইখানেও আপনারা চেক করতে পারেন। ৬০০ দিলে এটা চলে গেছে। মোবাইলে এটা নাই। এখানে স্ক্রল বার চলে আসছে। স্ক্রল বার চলে আসছে মানে কি? আমার এটা ভুল। আমার যদি মোবাইলে এরকম চলে আসে আমার তো হবে না। আমার সাইট তো ইউজার ফ্রেন্ডলি হইল না। হইল কি? হইল না। তো আমাদের সাইট হইতে হবে ইউজার ফ্রেন্ডলি। ওকে? আচ্ছা তো এখন আমার মনে হয় প্যাডিং এবং মার্জিন নিয়ে যা মানে কোশ্চেন ছিল বা আমি এতদিন কেন মার্জিন নিয়ে কাজ করতে না করছি, এই জিনিসগুলো মনে হয় মোটামুটি একটু ক্লিয়ার। তো যাই হোক, এখন আমরা কিন্তু একটা স্টেজ পার করে ফেলছি। আমাদের স্টেজ কিন্তু এখন প্রায় লেভেল 1 কিন্তু আমরা পার করে ফেলছি, যে আমরা এখন একটা ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট হোক বা যেকোনো একটা ওয়েবসাইট হোক, আমরা বানাইতে পারবো। ঠিক আছে? তো কিন্তু আমাদের মধ্যে এখনো ডিজাইন নলেজটা আসে নাই। এটা খুবই বাজে জিনিস। ডিজাইন নলেজটা আসতে হবে। আরেকটা জিনিস আমি যেটা দেখলাম, কনটেন্ট নিয়ে, বোঝা নিয়ে একটা সমস্যা আছে। তো এই জিনিসগুলা আমি নেক্সট উইক থেকে আপনাদের সলভ করব। এই উইকে যে ৩ টা ক্লাস হবে, সেই ক্লাসগুলোতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে না। অ্যাসাইনমেন্টের সবগুলো অ্যাসাইনমেন্ট আমি যখন হাতে পাবো, তখন আমরা এই বিষয়টা নিয়ে আলাপ করব। আচ্ছা। তো আজকে আমাদের আ লার্নিং এর আজকে আমরা মূলত শিখবো হচ্ছে হলো গিয়া ওয়েবসাইটের ডিজাইন নিয়ে একটু আলোচনা করব। তারপরে আমরা আজকে একটু আ SEO জিনিসটা কি সেই সম্পর্কে একটু অল্প বিস্তর জানবো। মোবাইল রেসপন্সিভ বিষয়টা আমরা একটু জানবো। ঠিক আছে? SEO, মোবাইল রেসপন্সিভনেস এবং সাথে আ SEO, মোবাইল রেসপন্সিভনেস এবং সাথে আমরা আ আরেকটা যেন কি বললাম? ডিজাইন। তো এখন আপনার একটা ওয়েবসাইট ধরেন তৈরি করতে চাইতেছেন। আপনার সবার আগে জানতে হইব নিশ বা বিষয়বস্তু কি? আমরা ওয়েব ডিজাইন সম্পর্কে এখন একটু আলোচনা করতেছি। যদিও আমি ওয়েব ডিজাইনিং এ অনেক বেশি ভালো। আমি নিজের জন্য যেটাই ডিজাইন করি আমার অনেক বেশি পছন্দ হয়। তাই ১৪-১৫ বার একটা ডিজাইন নিয়ে কাজ করা লাগে। তো এ বিষয়ে আ আমি আসলেই মানে খুব বেশি ভালো তা না। তারপরেও ডিজাইন করার সময় যে জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে সেই জিনিসগুলা এখন আমরা বলবো। এখন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম আছে আমাদের যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের নিশ বা বিষয়বস্তু। বিষয়বস্তু আমাদের বুঝতে হবে। ঠিক আছে?
আর নিশ, এই নিশ শব্দটা নিয়ে আমাদের সামনে কাজ করতে হবে। নিশ। আহ আচ্ছা, বানান মনে হয় ভুল হয়েছে। এটাই তো। নিশ বানান ঠিক আছে, এটাই নিশ। নিশ হচ্ছে হলো গিয়ে আমাদের টপিক। ঠিক আছে, নিশ হচ্ছে আমাদের টপিক। তো আমরা যখন ডিজাইন একটা ওয়েবসাইট ডিজাইন করতে বসবো, একটা ওয়েবসাইট সম্পর্কে ডিজাইন করতে বসার জন্য আমাদের অবশ্যই ওয়েবসাইটের আহ, বিষয়বস্তু কি সেইটা আমার জানতে হবে। ঠিক আছে, তো ওয়েবসাইটের বিষয়বস্তু কি, যে কোনো কিছু হতে পারে। যেমন আমরা যে বিষয়বস্তুর উপরে ওয়েবসাইট এতদিন বানাইছি, সেই ওয়েবসাইটটাকে বলা হয় পোর্টফোলিও ওয়েবসাইট। পোর্টফোলিও ওয়েবসাইট বলা হয় কেন? পোর্টফোলিও ওয়েবসাইট বলা হয় কারণ এই ওয়েবসাইটের মধ্যে আমি আমার কাজগুলা আমি আমাকে উপস্থাপন করতেছি। ঠিক আছে, পোর্টফোলিও বলতে পারেন এক ধরনের অনলাইন বায়োডাটার মতো। আমরা বায়োডাটা তো সবাই চিনি। পোর্টফোলিওটা হচ্ছে হলো গিয়ে অনলাইন বায়োডাটা। পোর্টফোলিওর মধ্যে, বায়োডাটার মধ্যে যেমন আমরা আমাদের কাজগুলোর কথা শুধু লিখতে পারি, পোর্টফোলিওর মধ্যে আমরা কি করতে পারি, আমাদের কাজগুলো দেখাইতে পারি, যেটা আমরা পোর্টফোলিও সেকশনের মাধ্যমে করছিলাম। ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে হলো গিয়ে আমাদের আহ উম, আহ, আমরা নতুন একটা নিশ নিয়ে যদি কাজ করি, ধরেন আমরা একটা নিশ নিয়ে কাজ করতেছি। বলেন, কেউ একজন বলেন, মিতু বলো কি নিয়ে কাজ করতে পারি। কোন বিষয়ের উপর একটা ওয়েবসাইট বানাইতে পারি বলো, সহজ বলো, হ্যাঁ। ভাইয়া যে কোনো কিছুই তো হইতে পারে। বলো, একটা আইডিয়া দাও, কি নিয়ে বানাইতে পারি। এখন তো ভাইয়া মাথায় আসতেছে না কি বলবো, হঠাৎ অনেক করে আছে, কোশ্চেন অনেক আছে, করছো বলো। তো। আচ্ছা, আহ, মাহফুজ হেল্প করতে পারো আমাদের, হ্যাঁ ভাই। কি নিয়ে ওয়েবসাইট বানানো যায়। ভাই বর্তমানে তো মুভি ওয়েবসাইট গুলো ট্রেনিং চলতেছে, ইন্ডিয়ান ওয়েবসাইট গুলো অফ হয়ে গেছে, মুভি ওয়েবসাইট গুলো চলতেছে রানিং। তারপর ই আচ্ছা, কমার্স ওয়েবসাইট গুলো আছে বর্তমানে। না ই কমার্সে আমরা এখন যাইতে চাইতেছি না। ভাই আমি একটা ওয়েবসাইট দেখাই তাহলে আপনারে। না, আপনার ওয়েবসাইট গুলো অনেক উন্নত মানের, এগুলো আমি দেখতে চাই না। এগুলো আপনি আমাকে পরে দেখেন, পরে আমরা দেখবো না। আচ্ছা, মুভির ওয়েবসাইট, ঠিক আছে। মুভির ওয়েবসাইট গুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের সার্ভার দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, যেমন আমার এখানে কয়েকটা মুভির ওয়েবসাইট আছে। এখানে আছে আইসিসি এফটিপি সার্ভার, এই এই যে এই টাইপের আছে যেগুলা। এগুলো সাধারণত দেখেন, এগুলো ইউআরএলই ভিন্ন। ঠিক আছে, এগুলা হচ্ছে ওদের নিজস্ব সার্ভার আছে, সার্ভার থেকে আমাদের সরাসরি দিয়ে দেয়। বুঝতে পারছেন? তো এইগুলা আমাদের পক্ষে বানানো সম্ভব না। আপাত দৃষ্টিতে সম্ভব না। অসম্ভব বলতে কিছু না। কিন্তু আপাত দৃষ্টিতে আমাদের পক্ষে ওইগুলা বানানো সম্ভব না। আর আরেকটা যেটা বললো যে আমাদের ই-কমার্স ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট বানানোর জন্য আমাদের প্রচুর পরিমাণে পরিশ্রম করা লাগবে। ঠিক আছে? আরো অনেক কিছু জানতে হবে। আমরা যা জানছি তা যদি, যদিও না, তা যদি 10% হয়, আমরা যতটুকু জানছি তা যদি 10% হয়, তাহলে ই-কমার্স জানার জন্য আমাদের আরো প্রায় 60% জানা লাগবে। তো সবাই বুঝে নেন যে ই-কমার্স পর্যন্ত যাইতে হলে আমাদের আরো কত কিছু শেখা লাগবে। সো আমরা ই-কমার্সেও আর যাইতে আমি একটা চাইতেছি না। ওয়ান পেজ ওয়েবসাইট দিই আপনাকে, দেখেন। আমি কোনো ওয়েবসাইট দেখতে চাইতেছি না, আমি চাইতেছি বিষয়বস্তু, একটা বিষয়বস্তু লাগবে আমার। আচ্ছা মিতু, তোমার জন্য কি মনে পড়ছিল লাস্টে বলো। না ভাই আমি তো বলি নাই কিছু। বলতে চাইছিলাম, আমি তোমাকে থামাই দিছি, মাহফুজকে জিজ্ঞেস করে ফেলছি। মাথায় আসে না কোনো আমার কিছু। আসলে ভাইয়া মনে পড়তেছে না, মানে কি নিয়ে বানানো যায়। ওয়ার্ডপ্রেসে কি কোনো হচ্ছে, মানে কোনো কিছু মার্কেটিং এরকম কিছু করা যায়? আমাকে একটা টপিক বলো, যে এই টপিকটা নিয়ে একটা ওয়েবসাইট বানাবো আমরা।
যেমন কোনো কিছু হচ্ছে সেল করা এরকম। সেল করতে গেলে তো আমার ই-কমার্স হয়ে গেল। আমার ইনফরমেটিভ কিছু লাগবে। সাব্বির মনে হয় কিছু বলতে চাইছিলাম। তো আরো ভাবো দেখি। আমি বলতে চাইছিলাম ওই যে আরিফ ভাই আমার মেসেজ দিছিল একটা মুরগির খামার সম্পর্কে মানে আলাপ করতে বলছিল। মুরগির খামার। বানানো যায়। মুরগির খামার। আচ্ছা একটা পাইলাম। নাদিম? তা আমরা বাংলাদেশের নদী নিয়ে বানাইতে পারি, বানাইতে পারি বাংলাদেশের নদী। সুন্দর এ দর্শনীয় চুপ জায়গাগুলো। থাকলেই ভালো। তোমার অনেক ব্যাড সাউন্ড আসতেছে। আমার হুম। এবার ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। বলো এবার নদী, নালা, খাল, একটা বিল ছিল এগুলো নিয়ে পিসির উপরে। বানাইতে পারি। আচ্ছা ঠিক আছে। তারপর আর ভাইয়া ফ্যাশন নিলে কেমন হয় ফ্যাশন? ফ্যাশন মানে শার্ট প্যান্ট সম্পর্কে জানাইবা তুমি। বিক্রি করা যাবে না। আমরা এখনো বিক্রি না করতে বিক্রি শিখি করে নাই। না, একটা ওয়েবসাইট পেজ। একটা ওয়েবসাইট পেজ আচ্ছা বানানো যায়। আরিফ ভাই হুম। কি নিয়ে ওয়েবসাইট বানানো যায় একটা? বায়ু দূষণের বিরুদ্ধে একটা। এটা একটা সিম্পল টপিক হলো বায়ু দূষণের বিরুদ্ধে। এই জায়গায় তো অনেক কিছু আমি করতে পারবো না। কয়েকটা পেজ বানাইতে পারবো না। আচ্ছা আচ্ছা, তাহলে একটা রেস্তোরাঁর সব ডিটেলস। রেস্তোরাঁ সব ডিটেলস হতে পারে। এটা আমরা তৈরি করতে পারি। আচ্ছা যাক আমরা কয়েকটা আইডিয়া পেলাম। আমরা আইডিয়াগুলো একটু লেখা ফেলি, হ্যাঁ? আমরা শুধু ডিজাইন সম্পর্কে একটু আইডিয়া নিচ্ছি, ঠিক আছে? আর কিছু না। এখানে আমরা কোনো ওয়েবসাইট তৈরি করব না। হ্যাঁ বলো মুরগির খামার, সরি হৃদয় বলো। ভাই বিভিন্ন দেশের ভিসা ইনফরমেটিভ আমরা একটা পেজ বানাইতে পারি না? ভিসা? ভিসা মানে বিভিন্ন দেশের আপনার ভিসার যে ইনফরমেশন গুলা থাকে বা আপনার ইসের যে কিভাবে যাওয়া যায় বা ই করা যায়। হুম ঠিক আছে বুঝলাম। ওকে। তারপরে আহ মুরগির খামারের ইংরেজি কি? আচ্ছা আমি বাংলায় লিখলাম। তারপর আরিফ ভাই বললা যেন কি? রেস্তোরাঁ। রেস্টুরেন্ট। তারপরে আহ, নাদিম কি যেন বলছিল? টুরিস্ট স্পটস। না না, নদী নদী। টুরিস্ট স্পট। আচ্ছা চারটা হয়েছে। তো আমরা এখানে চারটা পাইলাম মোটামুটি। এই চারটার নিয়ে আমরা এখন যদি একটা ওয়েবসাইট তৈরি করতে চাই চারটার যে কোনো একটা টপিক নিয়ে, তো সবার আগে আমাদের চিন্তা করতে হবে কি? চারটার যে কোনো একটা নিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করতে করতে চাই। তাহলে আমার সবার আগে লাগবে কি? সবার আগে আমার ইনফরমেশন বা তথ্যগুলা লাগবে, ডকুমেন্টস বা ডেটাগুলা লাগবে, তাই না? তারপরে এখন আমি ওয়েবসাইট বানাবো। ওয়েবসাইটে কি থাকে, কি কি থাকে? ওয়েবসাইটে থাকে কি? ছবি থাকে। আর কি থাকে? টেক্সট থাকে। এর বাইরে কিন্তু আর কিছু নাই। আমরা যে কটা ওয়েবসাইট বানাইছি সবকিছুই কিন্তু হয় ছবি নাইলে টেক্সট, হয় ছবি নাইলে টেক্সট। হ্যাঁ বলো হৃদয়। লিঙ্ক জাতীয় কিছু থাকতে পারে, লোকেশন ট্র্যাক থাকতে পারে। লেখাই তো। হুম লিঙ্ক গুলা কি লেখা না, টেক্সট না? হুম হুম। ঠিক আছে। তো এখন কথা হয়েছে যে ধরো আমরা মুরগির খামার নিয়ে একটা ওয়েবসাইট বানাইতে চাই বা রেস্টুরেন্ট নিয়ে একটা ওয়েবসাইট বানাইতে চাই। ধরো রেস্টুরেন্টই ধরো, ঠিক আছে? তো আমরা গুগলে সার্চ করলাম রেস্টুরেন্ট ওয়েবসাইট লেখা সার্চ দিলাম। এখানে প্রথমেই যে নামটা আসতেছে সেটা হচ্ছে আমাদের থিম ফরেস্ট। ঠিক আছে আমি বানান ভুল করছি মনে হয়। এটা হবে প্রথমে যেটা আসতেছে এটা হচ্ছে থিম ফরেস্ট। থিম ফরেস্ট কি? অনেক ডেভেলপার আছে যারা অনেক উচ্চমানের ডেভেলপার, তারা হচ্ছে বিভিন্ন থিম বানায়। থিম কি আমরা এখন জানি। বিভিন্ন থিম তৈরি করে সেই থিম গুলাকে বিক্রি করে। তো বিক্রি করার জন্য অবশ্যই একটা মার্কেট দরকার। এখন আমি একটা থিম বানাইছি, এখন এইটা আমি কি ওই মোড়ের দোকান নিয়ে বসবো
যা এখানে থিম পাওয়া যায়, থিম আছে, ওইভাবে হবে না। তো এই থিম বিক্রির জন্য অনেক সুন্দর এবং অনেক রিলায়েবল একটা জায়গা হচ্ছে হলো গিয়ে থিম ফরেস্ট। থিম ফরেস্টে সাধারণত সব ডেভেলপাররাই থিমগুলা আপলোড করে, ওয়ার্ডপ্রেস হইতে পারে, ওয়ার্ডপ্রেসের বাইরেও হইতে পারে। তো আমরা সবার প্রথমে যে সার্চের রেজাল্টটা পাবো সেটা পাবো থিম ফরেস্টের, হয়তো বা নাও আসতে পারে। তো আমরা এটার ভিতরে ঢুকলাম। ঢুকলে এইখানে রেস্টুরেন্ট ওয়েবসাইট সম্পর্কিত অনেকগুলা টেমপ্লেট পাবো বা অনেকগুলা ওয়েবসাইট পাবো। ঠিক আছে, ওয়েবসাইটগুলো আমরা দেখব, ভিজিট করব। তারপরে নিচে আর ওয়েবসাইট আছে 20টা রেস্টুরেন্টের ওয়েবসাইট, দেখব টপ 20। এখানে লিঙ্কগুলা মেবি দেওয়া আছে, এই যে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে যেয়ে আমরা ওয়েবসাইটগুলো দেখব। যখন আমরা প্রায় 10-15টা বা 20টা ওয়েবসাইট আমরা দেখে ফেলবো, আমাদের মধ্যে কিন্তু একটা আইডিয়া চলে আসবে যে আমরা কি ধরনের বা কি তথ্য আমরা এই ওয়েবসাইটটার মধ্যে দিতে পারি। আমার কথাটা কি বুঝতে পারছি? যে আমি একটা ওয়েবসাইট বানাবো, আমি একটা টুরিস্ট স্পট সম্পর্কে একটা ওয়েবসাইট বানাবো, বা আমি রেস্টুরেন্ট সম্পর্কে একটা ওয়েবসাইট বানাবো। তো আমি যদি গুগলে সার্চ দিই, তাহলে আমি অনেকগুলো ওয়েবসাইটের আইডিয়া জেনারেট করতে পারবো, অনেকগুলো ওয়েবসাইট আমি দেখতে পারবো। সেই ওয়েবসাইট থেকে দেখা আমি নিতে পারবো যে আমার কি পেজ লাগতে পারে, আমার কি পেজ লাগতে পারে। যেমন ধরো যে আমরা বললাম যে হোম পেজ তো সব জায়গায় লাগবে, হোম পেজ অন্য জায়গায় লাগতে পারে না। হোম পেজ কিন্তু আমাদের মেইন পেজের নাম যে সবসময় হোম হইতে হবে, প্রথম পেজটা যে হোম হইতে হবে, এরকম কোনো নির্দিষ্ট কোনো নিয়ম বা নীতি নাই। আমরা যে কোনো নামে পেজ করতে পারি, ওটা যে হোম নামেই করতে হবে সেটার কোনো ঠিক ঠিকানা বা সেটার কোনো ই নাই। তো আমাদের এইখানে যদি দেখেন, আহ এটা হচ্ছে হলো গিয়া আরেকটা ওয়েবসাইট দেখি, আমরা এইটা দেখি, এই যে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে আওয়ার্স অ্যান্ড লোকেশন আছে, মেনুস আছে, অ্যাবাউট আছে, গ্যালারি আছে, প্রাইভেট ডাইনিং অ্যান্ড ইভেন্ট। এই জিনিসগুলা এই রেস্টুরেন্টের জন্য আছে। আবার আমরা যে আগে যেটা খুলছিলাম, মেনুস আছে, ক্যাটারিং আছে, বিবিকিউ বক্স, সুপার ক্লাব, গিফট কার্ডস, এই জিনিসগুলা এখানে আছে। তো আমরা কিন্তু দুইটা ওয়েবসাইটে দেখলাম যে দুইটা ওয়েবসাইটেই কি ভিন্ন ভিন্ন। এরকম যদি 15-20টা ওয়েবসাইট আমরা দেখে ফেলি, তাহলে 15-20টা ওয়েবসাইট কিন্তু দেখে ফেললে আমরা এই পেজ সম্পর্কে কিন্তু একটা আইডিয়া পেয়ে যাব যে না, এই ওয়েবসাইটে মানে আমার যে নিশটা আছে, এই নিশে যদি আমি যাই, তাহলে আমার এই পেজগুলো আমার ক্রিয়েট করা লাগবে। কিছু কিছু পেজ থাকে সবগুলো ওয়েবসাইটেই কমন, যেমন কন্টাক্ট পেজটা সব পেজেই থাকে, প্রাইভেসি পেজ থাকে একটা, এবং টার্মস এন্ড কন্ডিশনের একটা পেজ থাকে। মানে এই তিনটা পেজ অলমোস্ট সবগুলো ওয়েবসাইটেই পাওয়া যায়। ঠিক আছে, তো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আগে পেজের নামগুলো আমরা নিয়ে নিলাম। তারপর 20টা ওয়েবসাইট যখন আমি পুরাটা ঘুরে ঘুরে দেখলাম, তখন ওই ওয়েবসাইট গুলা থেকে এক একটা ওয়েবসাইট থেকে দেখা গেছে যে এক একটা জিনিস আমার ভাল লাগবে। ঠিক আছে, যেমন এই ওয়েবসাইটের থেকে হয়তো বা আমার কাছে আহ এই সেকশনটা ভাল লাগছে, যে স্লাইডারের উপরে অর্ধেক, স্লাইডারের উপরে অর্ধেক আসছে তোমার, মনে করো যে তো এই জিনিসটা হয়তো বা আমার ভাল লাগবে। ঠিক আছে, তো যদি আমার এই জিনিসটা ভাল লাগে, একটু 1 মিনিট, স্ক্রিনটা শেয়ার চলে গেছে মনে হয়। আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ, দেখা যাইতেছে তো। হ্যাং হয়ে রয়েছে মনে হয়। হ্যাং হয়ে আছে? মনে হয় রয়েছে, একদম স্টেবল হয়ে রয়েছে। মাউসটা লাড়া দাও তো, দেখা যায় হবে না, মাউস না ভাই, দেখা যায় না। স্ক্রিন হ্যাং হয়ে গেছে। গেছে গা। চলে গেছে না? হ্যাঁ, এখন আসছে?
হওয়াইছে আবার বিজয় 52। আচ্ছা ঠিক আছে। সো আমরা যেখানে ছিলাম যে আমরা কিন্তু তাহলে অনেকগুলা সেকশন সম্পর্কে আমাদের আইডিয়া হবে, অনেকগুলা সেকশনের ডিজাইন সম্পর্কে আমাদের কিন্তু আইডিয়া হবে। যেমন এই যে এরকম একটা গ্যালারি আমরা রাখতে পারি গ্যালারি সেকশনের জন্য। তো আমরা এইভাবে আমরা কি করতে পারি, বিভিন্ন ওয়েবসাইটের বা বিভিন্ন নিশ সম্পর্কে আমরা কি করতে পারি, আমাদের যে ডিজাইনের জন্য যে পেজগুলো লাগবে বের করতে পারি, এবং কোন সেকশনটা আমরা কিভাবে করতে পারি সেটাও আমরা কি করতে পারি, বের করতে পারি। ঠিক আছে? তো এই গেল আমাদের ডিজাইন কিভাবে করব সেই বিষয়টা, ডিজাইনের আইডিয়া আমরা নিলাম, ডিজাইন আমরা এইভাবে করলাম। ডিজাইন করার ক্ষেত্রে কিছু জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যেন ডিজাইনগুলা মানে এক এক সাইডের থেকে এক একটা আনতে যায় ডিজাইনগুলা যেন মিলায় না ফেলি। মিলায় না ফেলি বলতে বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন একটা ডিজাইন এই সাইডের থেকে একটা নিলাম, আরেক সাইডের থেকে একটা নিলাম, আরেক সাইডের একটা সেকশন ভালো লাগলো বসাই দিলাম, কিন্তু তিন ধরনের তিনটে সেকশন হওয়ার কারণে যেমন এই সেকশনটা সাদার উপরে যতটা ফুটছে, ঠিক আছে, এখন ধরেন এই জিনিসটা আপনি এইখানে করতে চাইলেন হলুদের উপরে, জিনিসটা দেখতে সুন্দর লাগলো না, নাই লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আবার আমার ম্যাচ করে দেখতে হবে যে আমার যে ওয়েবসাইটের কালার আছে, আমার ওয়েবসাইট আমি বানাইছি হোয়াইট, সাধারণত দুই টাইপের ওয়েবসাইট হয়, একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ডার্ক। এই ওয়েবসাইটটা হচ্ছে হোয়াইট ওয়েবসাইট, ঠিক আছে, আর এই ওয়েবসাইটটা হচ্ছে ডার্ক ওয়েবসাইট। কিভাবে বুঝলাম? সাইট তো আগাগোড়া পুরাটা হলুদ, কিন্তু দেখেন হেডার ফুটার বা বিভিন্ন জায়গায় কিন্তু ব্ল্যাকের ইউজটা আছে। হোয়াইট থাকলে আমার একদম হোয়াইট থাকবে, কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে কোনো একটা জায়গায় ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট নাই। ওভার ইফেক্ট টিফেক্ট যা আছে, যাবতীয় যা কিছু আছে সবই কিন্তু আমার ইয়েলো নাইলে ব্ল্যাক। তো একইভাবে এই ওয়েবসাইটে কিন্তু আবার কোনো জায়গায় কিন্তু আমরা দেখতেছি না যা ব্যাকগ্রাউন্ড কি আছে, ব্ল্যাক দেওয়া আছে। তো এই সাইডটা হচ্ছে আবার কি আমাদের, এই সাইডটারে আমরা বলতে পারি যে এই সাইডটা হচ্ছে আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাইড, আর এটা হচ্ছে আমাদের ব্ল্যাক বা ডার্ক সাইড। এটা হোয়াইট, এটা লাইট আর ডার্ক। তো এই গেল এইটা। তো তারপরে হচ্ছে হলো গিয়ে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে তো আমাদের দুইটা বিষয় শেষ, তারপরে আমাদের ইমেজ ইমেজ চুজ করার জন্য আমাদের কয়েকটা ওয়েবসাইট আছে। পিক্সাবে থেকে আমরা ইমেজ নিতে পারি। পিক্সাবেতে অনেক অনেক ইমেজ আছে, ঠিক আছে, ইমেজ আছে, ইলাস্ট্রেশন আছে, ভেক্টর আছে, ভেক্টর মানে আইকন, ঠিক আছে, অনেক কিছু আছে। ভেক্টর মানে এই টাইপের যে ইমেজগুলা সেগুলোর বলা হয় ভেক্টর আর কি। তো তারপর ভিডিও আছে, মিউজিক আছে, সাউন্ড এফেক্ট আছে, জিফ ফাইল যেগুলা সেগুলা আছে, এগুলো একটু নড়াচড়া করবে, ঠিক আছে, এই টাইপের যদি কিছু লাগে আমরা এখান থেকে নিতে পারি। ঠিক আছে, তো ইমেজগুলো আমরা ফ্রি ইমেজ পিক্সাবের থেকে নিতে পারি। তারপর আমরা যদি আরো চাই, তাহলে আমরা যদি আমরা চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করি যে আমাকে ফ্রি ইমেজের রিসোর্স দাও, সোর্স দাও, এই যে দেখো আনস্প্লাশ আছে একটা, পিক্সেল আছে একটা, পিক্সাবে আছে, ফ্রি পিক্স, স্টক স্ন্যাপ, বি শট, বাস্ট বাই শপিফাই, 7টা ওয়েবসাইট ওরা দিছে, ঠিক আছে। এখান থেকে তুমি আপনারা কি করতে পারেন, ইমেজ গুলারে ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, যেমন ধরেন আমি একটা মুরগির খামার দেব, তো মুরগির খামারে অবশ্যই আমার হেন মুরগির ছবি লাগবে। তো আমি হেনে চাপ দিলাম, এই যে দেখেন এই জায়গায় সব মুরগির ছবিগুলা আসছে। আরে ম্যাক্সিমাম ছবিগুলোই কি আমার ফ্রি, ম্যাক্সিমাম ছবিগুলোই কি আমার ফ্রি। এরপরে যদি আমি চাই এখান থেকে ধরো আমি জিফ জিফি টাইপের কিছু চাইলাম, জিফ টাইপেরও কিছু আছে, কম আছে কিন্তু আছে। এরকম কিছু একটা অ্যালার্ম টাইপের কিছু দরকার হলো, তখন আমরা এই ইমেজটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই যে এরকম টাইপের দরকার হলে আমরা এরকম টাইপের ইউজ করতে পারি। ঠিক আছে, তো আমাদের মুরগির খামারের জন্য আমরা এরকম করতে পারি। ঠিক আছে, তো তারপর আমাদের মুরগির খামার বাদ দিয়ে আমরা যদি রেস্টুরেন্ট করতে চাই, দেখি রেস্টুরেন্টের জন্য কিছু দেয় কিনা। হ্যাঁ, এই যে রেস্টুরেন্টের জন্য যে শেফের ছবি দেওয়া আছে,
শেফের এই যে কফি ডালতেছে, আইসক্রিম, চা এগুলা উঠতেছে। এটা কি করবে? কিছু করবে? না, কিছু করবে না। এটা নড়াচড়া করবে। ঠিক আছে? তো আমরা ফ্রি ইমেজ নেওয়ার জন্য এইভাবে আমরা ইমেজ নিতে পারি। তো আমি এই সবগুলা আ লিঙ্কই আমি ডকের মধ্যে রাইখা দিলাম। আপনারা চাইলে এই ৭ টা থেকেও নিতে পারেন। এগুলা সবই লিঙ্ক হয়ে আছে। এগুলাতে ক্লিক করলে চলে যাবে। ঠিক আছে? তো এইখান থেকে আমরা ইমেজগুলা জেনারেট করতে পারি। তো তারপরে আছে আমাদের ইমেজ গেল, ভিডিও দরকার হইলেও আমরা এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখন মোটামুটি একটা ওয়েবসাইট ডিজাইন করতে বেসিক জিনিসগুলো আমরা এখন জানি। ঠিক আছে? তো এখন আগামী নেক্সট ক্লাসে আপনাদের কাজ থাকবে হচ্ছে হলো গিয়া যে কেউ যেকোনো একটা নিশ নিবেন, যেকোনো একটা নিশ নিয়া সেই নিশের জন্য কয়টা পেজ থাকতে পারে সেইটা বের করবেন। বুঝতে পারছি বিষয়টা? বিষয়টা অনেকটা এরকম যে কেউ ধরেন টুরিস্ট স্পট নিছে। সেই টুরিস্ট স্পটের জন্য কয়টা কি, কি পেজ উনি বানাইতে পারে সেই পেজটা আমাকে লিখে দিতে হবে। তো আপনারা একটা ডক ফাইল ওপেন করবেন। ডক ফাইলের মধ্যে আপনার নিশের নামটা মাঝখানে লিখবেন। ঠিক আছে? ধরেন আপনার নিশ হচ্ছে টুরিস্ট স্পট, টুরিস্ট স্পট। ঠিক আছে? টুরিস্ট স্পট হলে কি, কি পেজ হবে সেই পেজগুলা আপনি এখানে লিখে দিলেন। ধরেন হোম পেজ, তারপর অ্যাবাউট পেজ, তারপর লোকেশন পেজ। ঠিক আছে? এইভাবে কি, কি পেজ হইতে পারে? এই পেজগুলা কোথা থেকে নিবেন? এই পেজগুলা নিবেন হচ্ছে হলো গিয়ে আপনারা বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি কইরা বা বিভিন্ন ওয়েবসাইটে যাইয়া যে এই ওয়েবসাইটটা এই জায়গায়। বুঝতে পারছি বিষয়টা? না কারো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে? না, নাই। আচ্ছা। এবার আমরা যদি ওয়েবসাইটের ধরনে আসি, ওয়ার্ডপ্রেস দিয়া কি, কি ধরনের ওয়েবসাইট আমরা বানাইতে পারি? আমরা সাধারণত ল্যান্ডিং পেজ, তারপরে হচ্ছে বিজনেস পেজ, তারপরে আমরা ই-কমার্স ওয়েবসাইট। আচ্ছা, বিজনেস পেজ না, বিজনেস ওয়েবসাইট হবে। তারপরে আমরা বানাইতে পারি পোর্টফোলিও ওয়েবসাইট। তো আমরা মোটামুটি সবগুলো ওয়েবসাইটের এই ৪ ধরনের ওয়েবসাইটের মধ্যে আমরা ফালাই দিতে পারি। ঠিক আছে? আরেকটা আছে। মোস্ট ইম্পোর্টেন্ট ব্লগ পেজ। আমরা সবগুলো ওয়েবসাইটেরে মোটামুটি এই ৫ ধরনের আ ডিজাইনের জিনিসের মধ্যে ফালায় দিতে পারি। ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ জিনিসটা কি? ল্যান্ডিং পেজ আ একটা পেজ, একটা মাত্র পেজ থাকে। যেটার মধ্যে একটা কিছু সম্পর্কে কোনো দেওয়া থাকে। যেমন আমাদের পোর্টফোলিও সাইটটাও একটা ল্যান্ডিং পেজ ছিল। ঠিক আছে? আ ১ পেজের যেটা পোর্টফোলিও হবে সেটা হবে ল্যান্ডিং পেজ। তারপর অনেক সময় অনেক প্রোডাক্টের আমরা আ বিজ্ঞাপন দেখি ওয়েবসাইটের মধ্যে। যে দেখা গেছে ওয়েবসাইটে আর কিছুই নেই। শুধু একটা প্রোডাক্ট সম্পর্কেই বলা আছে। আবার ওইখান থেকে একটা প্রোডাক্ট চাইলে আমি বাইও করতে পারি। এই ধরনের যে পেজগুলো আছে সেগুলোর বলা হয় ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজ নিয়ে আপনাদের পুরো বিস্তারিত একটা ক্লাস আছে আ একদম শেষের দিকে। ঠিক আছে? যখন আপনারা ই-কমার্স সব পারবেন, তখন আপনাদের এই ওয়ান পেজের ল্যান্ডিং পেজটা আপনাদের শেখাবে আমাদের ইমরোজ ভাই। আর মাঝখানে আর শুরুও করলাম আমরা তাহলে ল্যান্ডিং পেজ দিয়ে, শেষও হবে ল্যান্ডিং পেজ দিয়া। তো তারপর আছে বিজনেস ওয়েবসাইট। বিজনেস ওয়েবসাইটের মধ্যে আমরা সাধারণত সবগুলা ইনফরমেশন টাইপ ওয়েবসাইট গুলারে ফালাইতে পারি। ইনফরমেশনের মধ্যে আবার ২ ধরনের ওয়েবসাইট আমরা পাই। একটা বিজনেস ওয়েবসাইট বা আরেকটা হচ্ছে ব্লগ ওয়েবসাইট। ব্লগ ওয়েবসাইট গুলা হচ্ছে আমরা যদি বলি এইভাবে যে বিজনেস ওয়েবসাইট আমরা বলতে পারি এই যে হারিকেন ফ্লোরিডা আমরা যে ওয়েবসাইটটা দেখলাম আছে না চলে গেছে চলে গেছে। হারিকেন ফ্লোরিডা এইটারে আমরা একটা বিজনেস টাইপের ওয়েবসাইট আমরা ধরতে পারি। ঠিক আছে? কারণ এই ওয়েবসাইটটার মধ্যে আমাদের
যা কিছু আছে সব ইনফরমেটিভ। এই ওনার সম্পর্কে বা এই কোম্পানি সম্পর্কে এটা হচ্ছে হলো গিয়ে হারিকেনে যাদের সাহায্য সহযোগিতা করে তাদের জন্য এই জিনিসটা এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে। ঠিক আছে? যে আমার ইসের জন্য আমাকে সাহায্য সহযোগিতা করেন। কি বলছে বুঝতে পারছি বিষয়টা? যে আপনারা আমাদের ইসের জন্য মানে কি বলে এটারে? মানে বন্যার্তদের বা ইসের জন্য সাহায্য সহযোগিতার জন্য এই ওয়েবসাইটটা খোলা হয়েছে। এরকম আরো যে ওয়েবসাইট গুলো আছে সেগুলারে বলা হয় সাধারণত আহ নরমাল বিজনেস ওয়েবসাইট। ঠিক আছে? যে এগুলোতে আমার বিজনেস সম্পর্কে বলা থাকে। আমরা যে আরেকটা ওয়েবসাইট দেখছিলাম ব্রাইট মুন লাইট কেয়ার, এই যে এই ওয়েবসাইটটা এখানে কিন্তু পণ্য টন্য সব আছে। ঠিক আছে? সবকিছুই আছে, পণ্য টন্য সবকিছুই আছে, বাট এই ওয়েবসাইটটা হচ্ছে এখানে কিছু সেল করে না। তাইলে এটা আমরা বলতে পারি যে ইনফরমেশন টাইপ একটা ওয়েবসাইট। ঠিক আছে? তো তারপরে আমাদের ব্লগ ওয়েবসাইট কোনগুলা? ব্লগ ওয়েবসাইট হচ্ছে এই বিজনেস ওয়েবসাইটের মধ্যে একটা টপিক নিয়েই লেখা থাকবে। ঠিক আছে? যে আমার বিজনেসটা কি এই সম্পর্কেই লেখা থাকবে। যেমন ধরেন আমার এখানে আমার ব্যবসা হচ্ছে সার। তো এই ওয়েবসাইটে সব জায়গায় দেখবেন যা দেওয়া আছে, এই ফসলের সঠিক যত্নে আমরা আছি আপনার পাশে। তারপরে এই ব্রাইট মুন লাইট একটা জিনিস নিয়েই লেখা। এই ব্রাইট মুন লাইট মানে এই কোম্পানি সম্পর্কেই সবকিছু লেখা আছে। ঠিক আছে? কিন্তু একটা ব্লগ সাইট, আমরা এইখানে একটা ব্লগ সাইটে ঢুকছিলাম, এই যে এই বেন্টো বক্স, এইটা একটা ব্লগিং সাইট। এটার মধ্যে যেমন এগুলো সব আছে, তেমনি আবার না সরি, এটা ব্লগ সাইট না, আমরা কিছু ব্লগ সাইট দেখি। ব্লগ এই যে ব্লগ স্টার্টার, এটা কি? এই যে একটা ব্লগ সাইট। ঠিক আছে? এটা এমনিতেও একটা ব্লগ সাইটই। তো ব্লগ সাইট গুলোর মধ্যে বিভিন্ন সম্পর্কে আমাদের ইসেই আছে, বনসাই। হয়তো আমি বানানটা ভুল দিতেছি তাই আসতেছে না। আমরা এই ওয়েবসাইটটা থেকে একটু ব্লগ সাইট সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি। এটা যদিও একটা পোর্টফোলিও ওয়েবসাইট, এটার মধ্যে একটা সেকশন আছে ব্লগ। কিন্তু ব্লগ ওয়েবসাইটের মধ্যে সাধারণত সবকিছুই থাকবে ব্লগ। ঠিক আছে? ব্লগ ওয়েবসাইটটার মধ্যে আর কিছুই থাকবে না, সবকিছুই থাকবে হচ্ছে আমার ব্লগ। ঠিক আছে? ব্লগ বাদে অন্য কোনো কিছুই থাকবে না। এই ওয়েবসাইট গুলারে আমরা বলে থাকি সাধারণত ব্লগ ওয়েবসাইট। ওটার হোম পেজ থাকে না, কিচ্ছু থাকে না। শুধু অ্যাবাউট মি অনেক সময় থাকে যে রাইটার সম্পর্কে। বাকি যা থাকে সবই এরকম ব্লগ। ঠিক আছে? ওটার হোম পেজে গেলেই অনেকগুলা পোস্ট দেখা যায়। দেখেন এটার মধ্যে কি হইছে? এটার মধ্যে কিন্তু একটা টপিক বা একটা কোম্পানি নিয়ে কথা বলা নাই। ঠিক আছে? এইখানে যেহেতু উনি হচ্ছে একজন এসইও স্পেশালিস্ট, সেজন্য উনি এইখানে সব এসইও নিয়েই কথা বলছে। তারপরে দেখেন ডিফারেন্ট ঘটনা নিয়ে বলা আছে। ঠিক আছে? হাউ ডাজ ডিজিটাল কন্টেন্ট ইমপ্যাক্ট ইউর বিজনেস গেম চেঞ্জিং, এখানে কিন্তু বিজনেস সম্পর্কে আইডিয়া দেওয়া হয়েছে। বুস্ট অর বাস্ট ইউর স্ট্র্যাটেজি, ইয়েট প্র্যাকটিস এসইও ম্যাটার ইন 2025। এইখানে আবার কিছু দিছে, এটা অক্টোবরে রিলিজ করছিল উনি। তো যাই হোক এইখানে কিন্তু বিভিন্ন টাইপের তথ্য এখানে দেওয়া থাকে। এছাড়া আমরা যদি কিছু ভালো ব্লগ সাইট এখন দেখতেছি না, বেস্ট ব্লগ সাইট লেখা যদি সার্চ করি, ফাইভ ফাইভ বেস্ট ব্লগ সাইট, এটাও কোনো ব্লগ সাইট না। ব্লগ লেখা যদি সার্চ করি, blogger.com, যদি এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা না, এটা ব্লগ সাইট না, এটা হচ্ছে ব্লগার।
blog.google blogs। এই যে খামার গুরু, এইটার আমরা বলতে পারি যে এটা একটা ব্লগ সাইট। এটা কেন একটা ব্লগ সাইট? তো এটা হচ্ছে আমার একটা ব্লগ সাইট। এটা কেন আমার একটা ব্লগ সাইট? আমরা যদি একটু দেখি যে এইখানে খামার গুরু প্রথমে একটা ওয়েবসাইট আসছে, আর কিছু কিন্তু নাই। ঠিক আছে, এখানে মহিষ আছে, গরু আছে, দুগ্ধ খামার আছে, ছাগল আছে, মুরগি আছে। টপিক কয়টা? 5টা টপিক আছে। ঠিক আছে, আমি যদি মুরগিতে নেই, তাহলে মুরগির জন্য মুরগি সম্পর্কে কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। ঠিক আছে, বাণিজ্যিক খামার নির্মাণ মানে সবকিছু এখানে মুরগি নিয়ে বলা আছে। মানে এটারে আমরা একটা ব্লগ বলতে পারি। ঠিক আছে, এখানে শুধু তথ্য দেওয়া আছে, কিছু তারা বিক্রি করতেছে না বা কিছু না। এখানে তারা শুধু এই মুরগি নিয়ে আলোচনা করছে। আবার যদি আমি দুগ্ধ খামারে চলে যাই, খামার বিষয় মানে দুধের যে খামার আছে, মানে দুধের গরু যেগুলা দিয়ে, তো সেগুলো সম্পর্কে আমাদের বিভিন্ন ইনফরমেশন আমার দেওয়া আছে। ঠিক আছে, তারপরে আমরা যদি গরুতে যাই, গরু নিয়ে বিভিন্ন তথ্য এখানে দেওয়া আছে। রেশন ক্যালকুলেটর, অনেক কিছু এখানে দেওয়া আছে। অনেক অ্যাডভান্স টাইপের একটা ওয়েবসাইট এটা। ঠিক আছে, সো এই ওয়েবসাইটটা থেকে আমরা কি করতে পারি, বুঝতে পারি যে এটা হচ্ছে একটা ব্লগ ওয়েবসাইট। এখানে শুধু ইনফরমেশনই পাওয়া যায় বা দেওয়া যায়। তো এরকম অনেকের অনেকই আছে, ওনারই ব্যক্তিগত অনেকগুলা ওয়েবসাইট আছে। আচ্ছা আমি দেখি দুই একটা যদি দেখাইতে পারি। যে এটা একটা ব্লগ বিজনেস ওয়েবসাইট। ঠিক আছে, এখানে বিজনেস সম্পর্কে অনেক কিছু বলা আছে। তারপরে হইছে এসকে লিগ প্রোডাকশন রুটিনো। দাদার ওয়েবসাইট গুলো পাইতেছি না। আচ্ছা নাই, দাদা হারাই গেছে মনে হয়। দাদার ওয়েবসাইট সবই হারাই গেছে। এই যে একটা ওয়েবসাইট আছে,
এটা হচ্ছে বনসাই রিভিউস, মানে বনসাই নিয়ে শুধু দেখেন ব্লগ লেখা, আর কিছু নাই ওয়েবসাইটের মধ্যে। হোম, ক্যাটাগরিজ, তাও সব বনসাই নিয়ে, তাও সব কি ব্লগ, ব্লগ রিলেটেডই। ঠিক আছে, ব্লগ রিলেটেড সব ব্লগ। এখানে যা আছে ওয়েবসাইটে ব্লগ ছাড়া আর কিছুই নেই। ঠিক আছে, একটা অ্যাবাউট আস পেজ আছে, একটা কন্টাক্ট আস পেজ আছে। ঠিক আছে, আর হোম পেজে গেলে হোম পেজটা হচ্ছে আমার ব্লগ দিয়া ভরা, মানে এটার জন্য কোনো এক্সট্রা ব্লগ পেজ নাই, এটা পুরো ওয়েবসাইটই কি দিয়ে তৈরি, ব্লগ দিয়ে তৈরি। ঠিক আছে, তো এই যে ওয়েবসাইটটা আছে, এই ধরনের ওয়েবসাইট গুলোরে বলা হয় ব্লগ ওয়েবসাইট। ঠিক আছে, আরো একটা ওয়েবসাইট আছে, এই যে দেখেন ওয়েবসাইট আনকমন গিফট শপ, এটা হচ্ছে আমার ব্লগ ওয়েবসাইট। ঠিক আছে, আর কোনো পেজই নেই, কিচ্ছুই নেই। ওনার লোগো, তারপরে একটা একটা করে ওনার হচ্ছে টপিকে কথা বলা। ঠিক আছে, এই ওয়েবসাইটের মধ্যে কিছু ক্যাটাগরি ছিল, বনসাইতে কিছু ক্যাটাগরি ছিল, যে বনসাই প্ল্যান্ট, রিভিউ, এই টাইপের। কিন্তু এটার মধ্যে তাও নেই, এটার মধ্যে শুধু ব্লগ আর লোগো, আর কিছু দেওয়া নাই। ঠিক আছে, এখানে গেলে এই যে ব্লগ পেজ। ঠিক আছে, তারপরে আরো আছে হচ্ছে আমাদের, তো যাই হোক আমরা মনে হয় ব্লগ ওয়েবসাইট সম্পর্কে জানছি। ই কমার্স ওয়েবসাইট হচ্ছে ব্যবসা বাণিজ্যের ওয়েবসাইট। ঠিক আছে, ই কমার্স হচ্ছে ব্যবসা বাণিজ্য, আমাদের যে ব্যবসা বাণিজ্য সেগুলা নিয়ে যে বেচা কিনা যেগুলো করা হয়। যেমন আমাদের দারাজ হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট। তারপর হচ্ছে উম, আমরা যদি আরো দেখি, দারাজের মতো অ্যামাজন, তারপর অ্যামাজন আছে, আলি এক্সপ্রেস আছে, এগুলো হচ্ছে আমাদের ই কমার্স ওয়েবসাইট। এগুলারে করার জন্য আমাদের একটা স্পেশাল প্লাগইন আছে ওয়ার্ডপ্রেসে, সেটাকে বলা হয় উকমার্স। ঠিক আছে, তারপরে হচ্ছে এইটা গেল আমাদের ব্লগ ওয়েবসাইট। পোর্টফোলিও ওয়েবসাইট, এটার জন্য এই ওয়েবসাইটটাই বেস্ট, যে নিজের সম্পর্কে সবকিছু জানানো, নিজে ওনার সম্পর্কেই বলা, উনি কি কি সার্ভিস দেয়। আমরা ওয়ান পেজে যেটা বানাইছি সেটাও এক ধরনের ল্যান্ডিং পেজ। দেখেন এটার মধ্যে কি করছে, ওনার যে প্রজেক্ট গুলো আছে সবগুলো প্রজেক্ট এখানে দিয়ে দিছে। আচ্ছা, আমরা এত কষ্ট করে খুঁজলাম কেন, সব তো এই জায়গায় দেওয়াই আছিল। যে বনসাই রিভিউস, আনকমন গিফট শপ, হাই টিকেট মার্কেটিং, অ্যাফিলিয়েটিং, দেখি এটা কই নিয়ে যায় আমাদের। এটাও ওনার একটা ওয়েবসাইট, এটাও বনসাই দিয়ে রাখছে। তারপর প্রাইভেট অ্যাফিলিয়েট। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত যে সিকিউরিটি পেন, এটাও ওনারই একটা ওয়েবসাইট, এটাও ব্লগ। দেখেন ঢুকছি পরেই সব ব্লগ গুলো আসছে। ঠিক আছে, তারপরে যদি আমরা দেখি আর কি আছে, সাইবার অর সিকিউরিটি, এটাও ওনার ব্লগ। তো এইখানে ওনার কাজগুলো কি করা আছে সবগুলো সুন্দরভাবে দেওয়া আছে। এখানে ওনার ব্লকেরও অপশন আছে, সার্ভিসের জন্য আলাদা পেজ করা আছে। এই ধরনের যে ওয়েবসাইট গুলো আছে, সেই ওয়েবসাইট গুলারে বলা হয় হচ্ছে হলো গিয়ে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট। ঠিক আছে, আহ, আমরা যেটা বানাইছিলাম সেটাও পোর্টফোলিও ওয়েবসাইট, কিন্তু ওইটা হচ্ছে ওয়ান পেজের পোর্টফোলিও ওয়েবসাইট, আর এইটা হচ্ছে আমাদের ফুল। কয়টা পেজ আমাদের এটার মধ্যে? এটা হচ্ছে আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা পেজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট। ঠিক আছে, পোর্টফোলিও ওয়েবসাইটে সাধারণত নিজের সম্পর্কে লেখা টেখা থাকে। তো আসেন এবার হচ্ছে এসইও। এসইও জিনিসটা কি? এসইও, এস কেউ কি ফুল ফর্ম জানেন? মিতুর তো জানার কথা, মিতু জানো? মিতু হ্যাঁ ভাইয়া। জানো এসইওর ফুল ফর্ম কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা কি লেখা দেখে বললা? না, আপনি তো পুরোটা লিখেন নাই। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি? আচ্ছা, আমরা সবাই তো ওয়েবসাইট বানাইছি তাই না? আমাদের ওয়েবসাইটটা একটু সার্চ দিই তো। সাব্বির নিজের নামে ওয়েবসাইট বানাইছে, সাব্বির লেখা সার্চ দিলাম। ওমা, এ কোন সাব্বির আইলো? সাব্বিরের ওয়েবসাইট তো আইলো না। আরিফ নিজের নামে ওয়েবসাইট বানাইছে, আরিফের ওয়েবসাইটে সার্চ দিই তো। ওমা, আসে না তো। আসছে? আসে নাই। নাদিম নিজের নামে ওয়েবসাইট বানাইছে, নাদিমের ওয়েবসাইটটা আছে। ওমা, নাদিম, এগুলা কি?
তোমার নাম সার্চ দিলে এনারা আসে কেন? তো নাদিমের নামে ওয়েবসাইট নাই। কিন্তু যদি আমি ধরেন লেখা সার্চ দেই, কি লেখা সার্চ দিতে পারি? বনসাই লেখা সার্চ দিই, দেখি আসে কিনা। বনসাই, না দাদা এখনো আসে নাই। আনকমন গিফট শপ লেখা সার্চ দিই, আগে থেকে সার্চ দেওয়া আছে। আনকমন গিফট শপ, না দাদারটা এখানে নাই। কারণ উনি এখনো লিস্টে আসেনি। দেখেন ওনার ওয়েবসাইট আছে, ওনার ওয়েবসাইটে অনেক কন্টেন্ট আছে, কিন্তু তারপরও দাদা এখানে এই ওয়েবসাইটের লিস্টে নাই। আমরা সিকিউরিটি প্যান লিখে সার্চ দিই, আছে ওয়েবসাইট? এত এত ওয়েবসাইট আছে, ওনার ওয়েবসাইট আছে? নাই। তো ওনার ওয়েবসাইট পাওয়া যাবে, ঠিক আছে, অনেক খুঁজলে হয়তো বা শেষের দিকে যায় পাওয়া যাইতেও পারে। কি বলছি বুঝতে পারছি, পাওয়া যাবেই। তো এখন গুগলে আমার ওয়েবসাইটটা, আমি ওয়েবসাইট বানাইলাম আর গুগল আমার ওয়েবসাইটটা সরাসরি দেখাবে, বিষয়টা কখনোই এরকম হয় না, ঠিক আছে। আমার ওয়েবসাইটটারে অবশ্যই কি করতে হইব, আমার ওয়েবসাইটটারে অবশ্যই এসইও করতে হবে, মানে সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজেশন করতে হবে। সার্চ ইঞ্জিন কোনগুলা? সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, সার্চ ইঞ্জিন হচ্ছে বিং। বিং বিং আমরা দেখছি কখনো? বিং, বিং হচ্ছে আরেকটা সার্চ ইঞ্জিন। আচ্ছা কই গেল বিং? বিং আর নাই। এই যে বিং, মাইক্রোসফটের একটা সার্চ ইঞ্জিন হচ্ছে বিং। আমরা ব্যবহার করি কি? গুগল। সার্চ ইঞ্জিন আমরা ব্যবহার করি গুগল, ওরা ব্যবহার করে কি? বিং। এছাড়াও আরো কয়েকটা ইয়াহু সার্চ ইঞ্জিন আছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ইয়াহুর সার্চ ইঞ্জিন। তো এই তিনটার কাজ সেম, গুগলের, বিং এর, ঠিক আছে, এদের কাজ একদম সেম। এরা সবার কাজই হচ্ছে যাই লিখবা ওইটা সম্পর্কে তথ্য দেওয়া। সবচেয়ে জনপ্রিয় হচ্ছে, বুঝতেই তো পারতেছেন, গুগল। তো আমাদের এই গুগলের কাছে আমাদের কি করতে হয়, এই গুগলের কাছে আমাদের এই ওয়েবসাইটটারে পরিচিতি করাইতে হয়, পরিচিত করাইতে হয়। তো এই পরিচিত করানোটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখানে অনেক কিছু করা লাগে। দুই ধরনের অপটিমাইজেশন আছে, একটা হচ্ছে অন পেজ আর একটা হচ্ছে অফ পেজ। অন পেজটা হচ্ছে আমাদের পেজের মধ্যে করতে হয়, অফ পেজ হচ্ছে আমাদের পেজের বাইরে করতে হয়, ঠিক আছে। এইটা অনেক বড় একটা ফিল্ড, ঠিক আছে, অনেক বড় ফিল্ড। এইটার হচ্ছে শিখতেও প্রচুর সময় লাগে। এটা আপনাদের আমাদের অত কাজ নাই এটা নিয়ে। আমরা সাধারণত অপটিমাইজেশন বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে এত কিছু আমাদের জানার দরকার থাকবে না। কিন্তু আমাদের জানতে হবে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, কারণ আমাদের বিভিন্ন ক্লায়েন্ট আসবে, আইসা বলবে আমার সাইটের এসইও কিন্তু করে দিতে হবে। তো তখন আমাদের বলতে হবে যে না, আমরা এসইও করি না, এসইওর জন্য অন্য কাউরে তুমি হায়ার করো। এক একটা এসইও প্রজেক্টের জন্য হিউজ টাকা ডিমান্ড করে, ঠিক আছে। আর এক একটা এসইও প্রজেক্ট আপনার 3 মাস, 6 মাস, 12 মাস মেয়াদি হয়ে থাকে। তো আপনি বানাই দিবেন একটা ওয়েবসাইট $80 দিয়া, আর সে যদি আবার 80 বা 100 ধরলাম $300 দিয়ে একটা ওয়েবসাইট বানাই দিবেন। এরপরে আপনি 9 মাস ওই ওয়েবসাইটের পিছনে খাটবেন এই $300 জন্য বা $400 জন্য, তাহলে তো আপনার এটা ওয়েস্ট। তো আমরা কখনোই কি করব না, ক্লায়েন্টের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দেব না। আমরা অফার করতে পারি কতটুক, আমরা অন পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা করতে পারি, ঠিক আছে। অন পেজ এসইও যেটাকে বলি আমরা, সেইটা করে দেব, সেটা আমরা অফার করতে পারি। আর ওইটা করা তুলনামূলক একটু সহজ। ওইটা করার জন্য আমাদের যা যা জানতে হবে, তা জানার আগে আগে আমাদের কিছু এইচটিএমএল সম্পর্কে ধারণা নিতে হবে, তারপরে আমরা ওই জিনিসগুলো সম্পর্কে জানতে পারবো। তো এই ছিল আমাদের এসইও নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। তো তারপরে আমাদের আছে কি আরেকটা, আরেকটা কি যেন বলছিলাম, ওয়েব ডিজাইন, এসইও, আরেকটা কি কারো মনে নেই? আমি তো ভুলে গেছি। মাহফুজ?
মাহফুজ, জি ভাই, আছি ভাই। আরেকটা টপিক কি ছিল? একটু দাঁড়ান। আচ্ছা ঠিক ভাই আছে, থাক। উপরে এগুলো তো দাম। আচ্ছা, অফ যাও। হৃদয় কও। হৃদয়, ভাই ঘুমাইছে। ভাই বাচ্চা আছি। আরেকটা টপিক কি ছিল? একটা তো ডিজাইন, এসইও, আর একটা কি ইনফরমেশন তো না, খেয়াল নাই ভাই। কারো মনে নাই? নাদিম, আপনি তেমন কিছু উল্লেখ করেননি মনে হয়। আমি তো ডিজাইনের, শুরুতেই বললাম যে আজকে আমরা 3টা জিনিস সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ ঠিক আছে, তিনটা। তিনটা। ঠিক আছে, ল্যান্ডিং পেজ, না না না, ল্যান্ডিং পেজ ওটা তো 5টা পেজ। রাইট। ছাব্বিশ আর রিজিগান। সাব্বির স্যার ঘুমাইতেছে। আচ্ছা যাক, ভুলে গেছি। পরে আবার যেদিন মনে পড়বো সেদিন এটা নিয়ে আলোচনা করে দিব না। এত বেশি ইম্পর্টেন্ট তেমন কিছু না। আচ্ছা, আমরা এই পর্যন্ত যা করার করলাম। ঠিক আছে? এগুলা ছিল আমাদের ইনফরমেটিভ ক্লাস। ঠিক আছে? আজকে আমরা ইনফরমেশনের পাশাপাশি আজকে আমরা নতুন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে হেডার ক্রিয়েট করা। হেডার, আমরা হেডার ক্রিয়েট করতে পারি। আমরা সাধারণত একটা পেজ বানাইলে সেই পেজটারে কি করি, কোন পেজটা বানাইছি, ডেমো পেজটা বানাইছি। ডেমো পেজটারে যদি আমরা ওপেন হৃদয় অ্যানালাইসিস স্যার করি, অফ করেন। ডেমো পেজটারে যদি আমরা এডিট এলিমেন্টর করে যদি সেটিংসে যায়, আগে কি করছি, হাইড টাইটেল করে এলিমেন্টর ক্যানভাস দিয়ে দিছি, তাই না? তো আমরা সাধারণত ওয়েবসাইট, মাল্টিপেজের ওয়েবসাইট করার সময়, মাল্টিপেজ বলতে একের অধিক ওয়েবসাইট করার পেজের ওয়েবসাইট করার সময় এটার আমরা দিয়ে রাখবো এলিমেন্টর ফুল উইডথ। এলিমেন্টর ফুল উইডথ, দেখেন এলিমেন্টর ফুল উইডথ দেওয়ার পরেই কিন্তু একটা হেডার চলে আসছে, দেখছেন? এই হেডারটা কিভাবে তৈরি করা যায়? এই হেডারটা কিন্তু এইখানে আমার নাই, এই পেজে কিন্তু করি নাই। দেখেন আবার যদি আমি ক্যানভাসে ফেরত যাই, আমি কিন্তু কোনো হেডার বানাই নাই, কোনো হেডার আমি তৈরি করি নাই। তাহলে এই হেডারটা আসছে কোথা থেকে? আমি যখন এলিমেন্টের ফুল উইডথ দেই তখন এই হেডারটা আসতেছে। এটা কোথা থেকে আসতেছে? এইটা আমার আসতেছে আমাদের এলিমেন্টর প্রোতে একটা অপশন আছে, সেটা হচ্ছে টেমপ্লেটস। এই টেমপ্লেটস থেকে, আমরা টেমপ্লেটস থেকে আগে পপ আপটা শিখছিলাম, তাই না? তো এই পপ আপের ছাড়াও আমাদের টেমপ্লেটস নামের জিনিস আছে। তো টেমপ্লেটসে যায় যদি আমরা অ্যাড নিউ টেমপ্লেট দেই, যদি আমাদের ফ্রি ভার্সন হয়, ফ্রি ভার্সন হইলে এখানে 3-4টা অপশন দেবে। ঠিক আছে? ফ্রি ভার্সনে 4টা অপশন দেয়। আর যদি আমরা এলিমেন্টর প্রো ইউজ করি, তাহলে আমাদের অনেকগুলো অপশন এখান থেকে দেয়। এখানে একটা অপশন আছে হেডার। ঠিক আছে? তো হেডার ক্লিক করার পর এইখানে যদি আমি নাম দেই, যে কোনো নাম আমরা দিতে পারি। দেওয়ার পর ক্রিয়েট টেমপ্লেট, আমাদের একটা টেমপ্লেট তৈরি হবে। এখানে অনেকগুলা দেওয়া আছে, ডেমো দেওয়া আছে। আমাদের ইনসার্ট করার দরকার নেই, আমরা নতুন করে ডিজাইন করব। তো যখনই এটার আপনি পাবলিশ করতে যাইবেন, এটা একটা পারমিশন যাবে যে কন্ডিশন এড করেন। কি কন্ডিশন হইতে পারে? যে কোনো কন্ডিশন আপনারা এখান থেকে দেখতে পারেন। কন্ডিশনগুলা আমরা আস্তে আস্তে পরে দেখবো, আমরা কন্ডিশন ছাড়াই আগে সেট করলাম। তো এইখানে আমি হেডার হিসাবে দিতে চাই, মনে করেন যে একটা ইমেজ দিয়ে দিতে চাই। ঠিক আছে? ইমেজ ইমেজ ইমেজ, এটা অনেক বড় করে একটা ইমেজ আমরা দিয়ে দিই। এটার একটা সাইজ করে দিই, পিক্সেল দিয়ে সাইজ করি ধরেন 50, 50 না, 100 দিয়ে। বেশি ছোট হয়ে গেছে, আর একটু বড় করি। 250, 250 হাইট উইথ সমান দিলাম। এটার একটু গোল করে দিই, গোল করতে মন চাইতেছে আমার। এইখান থেকে পার্সেন্ট ক্লিক করে
বর্ডার রেডিয়াসে যা 50 ক্লিক করে দিলাম। ছবিটা কি হয়ে গেছে? গোল হয়ে গেছে। পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার সময় অ্যাড কন্ডিশনে যায়া আমি এন্টায়ার সাইটটারে ক্লিক করে দিলাম। ঠিক আছে? তো সেভ এন্ড ক্লোজ। এখন দেখেন এইটা যখন আমি ভিউ করব, এই জিনিসটা কিন্তু আসছে। আসছে না? এই যে আমার জিনিসটা কিন্তু আইসা পড়ছে। ঠিক আছে? এখন কথা হয়েছে, এটা কি সব পেজের জন্যই আসবে? আর কোনো পেজ আছে কিনা আমরা আমাদের আর একটু যদি দেখি অন্য কোনো পেজ আছে কিনা। এই আমার ওয়েবসাইট, এটার মধ্যেও কি এই জিনিসটা আসবে? আমরা যদি একটু দেখি ভিউ, আমার ওয়েবসাইটেও আসছে। আমি কিন্তু ডিজাইন করছি কোথায়? এইখানে। কিন্তু এটা কিন্তু আমার সব জায়গায় আসতেছে। আচ্ছা, আপনাদের কি মনে হয় এটা আমি অন্য জায়গায় করে রাখছি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করি, এটা ছবি চেঞ্জ করে দিই। আপনাদের যদি মনে হয়ে থাকে যে অন্য জায়গায় দিছি, কার ছবি দেব? এই ভদ্রলোকের ছবিটাই দিয়ে দিই। এই যে পাবলিশ করলাম। এটা যদি এখন রিফ্রেশ দিই, এই দেখেন ভদ্রলোকের এই পেজে কিন্তু আমি ঢুকি নাই। আবার এইখানে রিফ্রেশ দেই, যেটা চলে আসছে। ঠিক আছে, তার মানে কি দাঁড়াইতেছে? যে আমরা যখন হেডার টেমপ্লেটের ভিতরে হেডার হিসাবে সিলেক্ট করব, সেটার জন্য আমার কি থাকবে? কন্ডিশন দেওয়া, ডিসপ্লে কন্ডিশন দেওয়ার একটা সুযোগ থাকবে। সেখান থেকে আমি কি করতে পারি? এন্টায়ার সাইট দিয়ে দিতে পারি। এন্টায়ার সাইট না দিয়ে আমি সিঙ্গুলার যদি দেই, আমি কোনো নির্দিষ্ট একটা পেজে চাই। ধরেন আমি এই পেজটার মধ্যে চাই। এই পেজটা কি ছিল? এই পেজের নামটা কি ছিল? আমার ওয়েবসাইট। আমি এই পেজটার জন্য শুধু এই হেডারটা চাই। ডেমো পেজে আমার এই হেডারটা থাকবে না। শুধু আমার কোন পেজে থাকবে? এই পেজটার মধ্যে থাকবে। সেক্ষেত্রে আমরা এরকম কন্ডিশন দিয়ে দিতে পারি। এই যে সিঙ্গুলার, কোন সিঙ্গুলার? আমার পেজ। কোন পেজে থাকবে? আমি এখানে লিখে দিলাম যে আমার, এই যে আমার লিখছি, পরে এসে পড়ছে আমার ওয়েবসাইট, দিয়া আমি সেভ এন্ড ক্লোজ দিলাম। তাহলে এখন যদি দেখেন দুইটা ওয়েবসাইটের কিন্তু সেম লোগো আছে, সেম ছবি আসতেছে। দিলাম, এটাতে এটা আসছে, এটারে দিলাম, এটা কিন্তু আবার আগের মতো আসছে। দেখছেন? সো হেডার কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করে আমি চাইলে পুরো ওয়েবসাইটেও দিতে পারি। পুরো ওয়েবসাইটে দেওয়ার জন্য আমার কন্ডিশন কি? পুরো ওয়েবসাইটে দেওয়ার জন্য আমার কন্ডিশন হচ্ছে এন্টায়ার সাইট। এন্টায়ার সাইট। কখনো যদি দেখেন যে নিচে এই লেখাটা আসছে, তার মানে বুঝতে হবে যে আপনার এই কন্ডিশনটা অন্য কোনো ওয়েবসাইটে দেওয়া আছে। যে দেখেন হেডার নামে আরেকটা টেমপ্লেটের মধ্যে এই জিনিসটা দেওয়া আছে। তো আপনার ওই জায়গায় হেডার থেকে এই জিনিসটারে বন্ধ করে দেওয়া লাগবে। ঠিক আছে? বুঝতে পারছি হেডারের বিষয়টা? এটা হচ্ছে আমরা বাইরে থেকে, আমরা এতদিন হেডারটা করছিলাম কোথায়? ভিতরে। এখন আমরা হেডারটা করব কোথায়? বাইরে। ঠিক আছে? সবাই কি বুঝতে পারছি বিষয়টা? যে হেডার আমরা এতদিন করছি কোথায়? ভিতরে। এখন আমরা হেডার করব কই? বাইরে কোনো ওয়েবসাইটের মানে বাইরে একটা জায়গায়। কথাটা কি ক্লিয়ার সবার? যে এতদিন আমরা যখন ওয়েবসাইট বানাইছি ওই ওয়েবসাইটের মধ্যে হেডারটা করছি, কিন্তু এখন যেহেতু আমাদের মাল্টি পেজের ওয়েবসাইট হইব, একটা পেজের ওয়েবসাইট না, তখন আমরা কি করব? এই টেমপ্লেটের ভিতরে যায়া হেডার তৈরি করব। ঠিক আছে? একইভাবে সেভ টেমপ্লেটে গেলে আমরা ফুটারের জন্য টেমপ্লেট তৈরি করতে পারবো। ফুটারের জন্য টেমপ্লেট তৈরি করা যায়। তো এইভাবে আমরা হেডার আর ফুটার তৈরি করতে পারি। সেম একই একই রকম কাজ। এই দেখেন কি করছি? হেডারের মধ্যে শুধু ২ টা সেকশন নিছি। একটা সেকশন নিছি ২ কলামের। এক পাশে লোগো দিছি, আরেক পাশে মেনু আইটেমগুলা দিছি। যেভাবে আমরা কি করি? ওইখানে ক্যানভাস দিয়ে করার সময় আমরা যে জিনিসটা করছি ওইটাই। সেম জিনিসই করব। শুধু কি তফাৎ থাকবে? আমাদের যে একটার মধ্যে থাকবে কি আমাদের ওয়েবসাইটের মানে ওই পেজের ভিতরে, আরেকটা হচ্ছে পেজের বাইরে। আমরা এখন থেকে যে হেডার গুলা তৈরি করব, সেই হেডার গুলা অবশ্যই আমরা কিসে তৈরি করব? ওয়েব পেজের বাইরে। মনে থাকবে কথাটা?
তো এই ছিল আজকের ক্লাস। আজকে আমরা একটা লিঙ্ক দিয়ে দিতেছি। এই ওয়েবসাইটটার আপনারা আস্তে আস্তে তৈরি করবেন এবং যা সমস্যা হয় আমাকে জানাবেন। বলেন। টিপো ওই তোমার প্লাগ ইনের ভিতরে হেডারটা বানাবো নাকি, যে প্লাগ ইনটা নামালাম, নাকি নতুন পেজ দিই? এলিমেন্টর প্রো এই যে দেখাই দিলাম তো, টেমপ্লেটে যায়া অ্যাড নিউ টেমপ্লেট, এই যে টেমপ্লেট। এখানে তৈরি করবো হেডারটা নাকি, হেডার আর ফুটার? টেমপ্লেটে যায়া সেভ টেমপ্লেট, এখানে যে অ্যাড নিউ টেমপ্লেটের অপশন আছে, এখানে অ্যাড নিউ টেমপ্লেট দিলে এখান থেকে অপশন দেবে চুজ করার। আচ্ছা আচ্ছা। চাই হলো গিয়ে সিম্পল, দেয় হলো গিয়ে একদম জটিল সব জিনিস। এই যে একটা সহজ ওয়েবসাইট আছে, ঠিক আছে? একদম সিম্পল একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটটা হচ্ছে আপনারা এখন তৈরি করবেন। নেক্সট ক্লাসে আমার এই ওয়েবসাইটটা তৈরি করা দেখাবেন, ঠিক আছে? যেভাবে করা আছে ওইভাবে। এটা কিন্তু একটা এক্সটার্নাল লিঙ্ক, ঠিক আছে? এটা কিন্তু আপনার ওয়েবসাইটের কোনো কিছু না। কিভাবে বুঝবেন এটা আমার ওয়েবসাইট কিনা? দেখেন এটার ইউআরএল কি, মেক ওয়েলনেস ড্যাশ পেপটিডেস, আর এখানে কি মেক ওয়েলনেস ডট মেক ই শপ। দেখছেন দুটার ইউআরএল কিন্তু আলাদা, তার মানে এইটা আমার টাস্ক না। ফেসবুকে ক্লিক করলে ফেসবুকে চলে যেতেছে, তার মানে কি এইটা আমার টাস্ক না, ঠিক আছে? তো আমাদের টাস্ক হচ্ছে এই ওয়েবসাইটটা বানানো। লিঙ্কগুলা যেভাবে যেটা দেওয়া আছে সেভাবে সেটা দিবেন। এই ওয়েবসাইটটা বানানোর জন্য আপনারা মোট 2টা ক্লাস সময় পাবেন। 2টা ক্লাসের মধ্যে এই ওয়েবসাইটটা বানাবেন। এখানে কিন্তু মজার একটা জিনিস আছে, এখানে আরেকটা পেজ আছে, এই যে আরেকটা পেজ আছে এখানে। এটা একটা পেজ, এখানে সবগুলা প্রোডাক্ট দেওয়া আছে। এই ওয়েবসাইটটা আমরা চাইলে ছাড়াও বানাইতে পারি। কি বলে এটারে, মানে এলিমেন্টর প্রো ছাড়াও বানাইতে পারি। যেমন আমি এই সাইটটা বানাইছি এলিমেন্টর প্রো ছাড়া, এলিমেন্টর প্রো ইউজ করি না এই সাইটটা বানানোর জন্য। এটা আমারই ক্লায়েন্টের প্রজেক্ট। এই এক প্রজেক্ট দিয়ে আমি প্রায় কত $120 মতো আর্ন করছি।
একই ওয়েবসাইট ৩ বার বানায় নিছে আমারে $40 করে। ঠিক আছে? তো আবার এই ওয়েবসাইটের একটা অংশ ঠিক করে দেওয়ার জন্য টাকা পাইছিলাম। যাই হোক, তো এই ওয়েবসাইটের লিংক আমি এখানে দিতেছি। এই ওয়েবসাইটটা আপনারা তৈরি করবেন। ঠিক আছে? সো এই ছিল আজকের ক্লাস। এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন।